আমি যখন ক্লাস 10-এ পড়ি, একদিন পাশের বাসা থেকে খুব চিল্লাচিল্লি আর ভাঙচুরের শব্দ শুনতে পাই। আমাদের বাসা থেকে আওয়াজ পাওয়া যাচ্ছিল, কারণ একেবারে পাশের বাসাটাই যে সেই জন্য। আম্মু দৌড়ে সেই বাসায় গিয়ে দেখে পাশের বাড়ির ভাইয়াটা তাদের ঘরে যা কিছু আছে সব ভেঙে ফেলছে। আম্মু দেখেই বলল, কি হয়েছে বাবা, তুমি এমন করছো কেন? ভাইয়া তাদের বাসার কারোর কথা শুনছিল না, থামছিলও না। আম্মু হঠাৎ দেখে ভাইয়ার হাত থেকে রক্ত বেরোচ্ছে, হাত কেটে নাম লিখেছে যেন কার। আম্মু ভালো মতো খেয়াল করে তাকাতেই দেখে প্রিনয়ী। অথচ তার সাথে আমার কোনো রকমের কোনো সম্পর্ক ছিল না, বা তার সাথে আমি কোনো দিন একা আড়ালে কোনো কথাও বলিনি। ভাইয়া ডিরেক্ট আম্মুকে বলে দিল, আমি প্রিনয়ীকে বিয়ে করতে চাই কাকি, আমি ওকে ভালোবাসি। সেদিন আম্মুর মাথায় আকাশ ভেঙে পড়েছিল, কারণ আম্মু ভাইয়াকে মেয়ের জামাইয়ের নজরে কোনো দিন দেখেনি, বা সম্ভাবনাও কোনো দিন করেনি এটা। আম্মুর স্বপ্ন আমাকে পড়াশোনা শেষ করাবে, আর ভাইয়া ছিল ক্লাস 10 পর্যন্ত পড়া। আম্মু সব সময় লেখাপড়াকে গুরুত্ব দেয়। ভাইয়াদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল, খুবই ভালো, প্রতিবেশী বলে কথা। এত ভালো সম্পর্ক ছিল যে আম্মু যা ভালো কিছু রান্না করত তাদের না দিয়ে খেত না, তারাও সেম। সেদিনের পর থেকে ধীরে ধীরে কাকাদের সাথে, মানে ওই বাড়ির সাথে সম্পর্কটা নষ্ট হতে থাকলো। ভাইয়ার আপুরাও কেউ আমার সাথে কথা বলতো না, খুব কান্না পেত, কাঁদতাম। আম্মুকে বলতাম, আম্মু আপুরা কেউ কথা বলে না কেন আমার সাথে, আমার কি দোষ? কাকা কাকি সবাই আমাদের সাথে কথা বলা প্রায় বন্ধই করে দিল। এসএসসি পাস করলাম, আম্মু মিষ্টি পাঠালো, রেখেছিল তারা। একটা আপুর বিয়ে হলো, দাওয়াত দিল না আমাদের। এলাকার সবাই গেল বিয়েতে, শুধু আমরা ছাড়া। অথচ বাড়ির পাশেই বাড়ি, সব দেখা যাচ্ছে আমাদের বাসা থেকে। 2 বছর কেটে গেল, আমি ইন্টার পরীক্ষা দিলাম। এর মধ্যে এলাকার 2টো ছেলে বিয়ের প্রস্তাব দিল। পরে শুনি ভাইয়া ওদের গিয়ে না করে আসছে। যদিও আম্মু আব্বু দিত না, ইন্টারের বন্ধ থাকা অবস্থায় আর এক প্রতিবেশী আপুর বিয়ে হয়। বিয়েতে আমরা সবাই যাই। হলুদের অনুষ্ঠানে ভাইয়ার চাচাতো ভাই আমার পিছু পিছু ঘুরতে থাকে, কি যেন বলতে। আমি দেখেও না দেখার ভান করে সরে যাই। শেষমেশ যখন আমি আপুকে হলুদ দিতে যাই, তখন ভাইয়াটার চাচাতো ভাই দৌড়ে এসে আমার অপর সাইডে বসে। এগুলো দূর থেকে ভাইয়া সব দেখছে। তো ছেলেটা আস্তে আস্তে আমাকে বলছে, প্রিনয়ী একটু কথা ছিল, প্লিজ একটু আসবে? আমি যাইনি। আমি আমার এক ফ্রেন্ডকে নিয়ে বাসায় চলে আসি। বিয়ের দিন শুনি ভাইয়া ওই ছেলেটাকে প্রচুর মেরেছে, কারণ ওকে ভাইয়া জিজ্ঞেস করেছে ও কেন আমার পিছু ঘুরঘুর করে। ভাইয়া তখন ওকে বলেছে ও আমাকে ভালোবাসে। আর কি কথা হয়েছে আমি জানি না। খুব মারামারি হয়েছে সেদিন রাতে। এবার পুরো এলাকা জানাজানি হলো, আমার জন্যই মারামারি হয়েছে। অথচ অযথা এই ঝগড়া মারামারি করছে তারা। তাদের না আমি কাউকে পছন্দ করি বা কিছু। ওদের বাবারা এসে সেদিন আমাকে জিজ্ঞেস করলো আমি কাকে বিয়ে করতে চাই বা কাকে ভালোবাসি। আমি সবার সামনে বললাম আমি এদের কাউকে ভালোবাসি না। আমার আব্বু তখন বাসায়। আব্বু গেল রেগে। ছেলে দুইটারে জিজ্ঞেস করলো, আমার মেয়ে কি তোমাদের কোনোদিন বলেছে ও তোমাদের ভালোবাসে? ওরা উত্তর দিল না। কোনোদিন বলেছে তোমাদেরও বিয়ে করবে? ওরা উত্তর দিল না। তাহলে কেন এরকম ফালতু কামকাজ করছো? আমার মেয়েকে তো বিয়ে দিতে হবে নাকি? সবাই বলবে আমার মেয়ে ভালো না। কাকা উত্তর দিল, ও ভালো না কেউ বলবে না, কারণ সবাই জানে এলাকার ও কেমন। তা জানে, কিন্তু আপনার ছেলে আর ভাতিজা যা করছে এগুলো তো এলাকায় ছেয়ে গেছে যে আমার মেয়ের জন্যই মারামারি হয়েছে। এগুলো কি ভালো কথা? ভাইয়া বলল, কাকা আমি প্রিনয়ীকে ভালোবাসি, যখন ও ক্লাস 10-এ পড়ে তখন থেকে। ভাইয়ার কথা শুনে মনে হচ্ছিল তার মাথায় গিয়ে একটা ইট দিয়ে বাড়ি মেরে আসি। কত বড় সাহস আমার আব্বুর সম্মুখে এই কথা বলে! এদিকে ওই ছেলেও বলল সে আমাকে বিয়ে করতে চায়। আব্বু সোজা বলে দিল, আমি আমার মেয়েকে তোমাদের দুজনের কারোর কাছে বিয়ে দেব না। ভাই আপনারা এখন নাস্তা করেন, আর আপনাদের ছেলেরা যেন আর এমন কিছু না করে, তাহলে আমি থানায় জানাতে বাধ্য হব। কাকারা সেদিন চলে গেলেন। ভাইয়ার বাবা পরের দিনই ভাইয়ার জন্য মেয়ে দেখা শুরু করলেন। যেই মেয়েই দেখায় ভাইয়ার পছন্দ হয় না, সে বিয়ে করবে না। আবার কেটে গেল অনেক অনেক দিন। আমি আবারও ভর্তি হয়ে পড়ছি। একদিন কাকি আমাদের বাসায় আসলো এত বছর পর। এসে আমাকে বলল,
দেখ মা, সালমান তোকে খুব ভালোবাসে, তুই কি ওকে বিয়ে করবি? আর যদি না করিস তাহলে একটু ওরে বুঝিয়ে বল ও যেন অন্য কাউকে বিয়েটা করে নেয়, নয়তো এভাবে ঝামেলা চলতে থাকবে, ও কোনো মেয়েই পছন্দ করবে না। ভাইয়া আমাকে এত ভালোবাসার পরও তার প্রতি কেন যেন আমার কোনোদিন ভালোবাসাই আসেনি। আমি কাকিকে বললাম, কাকি, আমি ভাইয়াকে শুধু ভাইয়ের নজরেই দেখেছি, আর কিছু সম্ভব নয় আমার দ্বারা। কাকি বলল, তাহলে তুই ওরে বিয়ে করতে বল। আমি কাকিকে বললাম, আচ্ছা, আমি ভাইয়ার সাথে কথা বলবো। এই প্রথম আমি ভাইয়ার সাথে একা কথা বলি। এসব কি ভাইয়া, আপনি কেন এমন পাগলামো করছেন? একটা মেয়ে দেখে বিয়ে করে নিন, সে আপনাকে খুব ভালো রাখবে। আমি অন্য একজনকে ভালোবাসি। আসলে তখন আমি কাউকেই ভালোবাসি না। তো ভাইয়াকে খুব ভালোভাবে বোঝালাম আমি যে তাকে কোনোদিন বিয়ে করব না, আর সে যেন অন্য বিয়ে করে নেয়। ভাইয়া আমাকে প্রশ্ন করলো, এটাই কি তোর শেষ কথা? আমি বললাম, হ্যাঁ, এটাই আমার শেষ কথা। তারপর ভাইয়া আমাকে তার শেষ কথা বলল, একদিন তুইও কাউকে ভালোবাসবি, আর তাকে যখন পাগলের মতন চেয়েও পাবি না, সেদিন বুঝবি আমি কতটা কষ্ট পেয়েছি তোকে ভালোবাসে। এর পরের দিনই ভাইয়ার পরিবার একটা মেয়ে দেখে, আর ভাইয়া হ্যাঁ বলে দেয়। ফাইনালি ভাইয়ার গায়ে হলুদ হয়ে গেল। আজ এবারও আমরাও দাওয়াত পাইনি, সবাই গেছে হলুদে, শুধু আমরা ছাড়া। মনে মনে ভাবলাম, যাক বাবা, শেষ পর্যন্ত তো বিয়েটা হচ্ছে, এটাই অনেক। এখন বুঝি সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার ধারণা পুরোটাই চেঞ্জ করে দিয়ে হলুদের রাতে ভাইয়া আম্মুর নাম্বারে ফোন দিয়ে আমাকে চাইলো। আম্মু অনেকবার না করলো, বলল আজ আর কথা বলতে হবে না। কিন্তু ভাইয়া বলল, কাল তো বিয়েই করে ফেলছি কাকি, এখন আর কি সমস্যা, দিন ওকে একটু। আম্মু আমাকে ফোনটা হাতে দিল, আর আম্মু আম্মুর রুমে চলে গেল। হ্যাঁ ভাইয়া বলেন, তুই কি আজ রাতে আমার সাথে পালিয়ে যাবি, নাকি আমি ছাদ থেকে লাফিয়ে পড়ে আমার জীবন দিয়ে দেব? সিদ্ধান্ত তোর হাতে, ভেবে দেখ কি করবি। ভাইয়ার কথা শুনে আমার গলা শুকিয়ে গেল, হাত পা ঠান্ডা হয়ে গেল। রাত পিরোলেই ভাইয়ার বিয়ে, আর ভাইয়া এসব কি বলছে, আর আমি বা এখন কি করব? মাথা কোনো কাজ করছে না। একদিকে চিন্তা হচ্ছে, ভাইয়া যদি সত্যি সত্যি ছাদ থেকে লাফিয়ে পড়ে তার জীবন দিয়ে দেয়, তখন কি হবে? আবার ভাবছি, ভাইয়ার জীবন বাঁচাতে যদি আমি ভাইয়ার সাথে পালিয়েও যাই, তাহলে শুধু তার জীবনটাই বাঁচানো হবে। না পাবে সে আমার কাছ থেকে ভালোবাসা, আর না পাবে স্বামীর সম্মান, আর এদিকে 3 পরিবারের মান সম্মান নষ্ট হবে। কি করব ভাবতে ভাবতে ভাইয়া একটা মেসেজ দিল, তুই কি আসবি, নাকি আমি আমার জীবন দিয়ে দেব? আমি মেসেজ দিলাম, না ভাইয়া, আমি আসছি। আপনি আমাদের বাসার মেন গেটের সামনে এসে দাঁড়ান। আমি আস্তে আস্তে আমার রুমের দরজা দিয়ে বেরিয়ে বাইরে যাই। ভাইয়া আমাদের বাড়ির গেটের সামনেই দাঁড়িয়ে, অথচ তার বাসায় ধুমধারাক্কা নাচ গান হচ্ছে। বাড়ির সবাই, আত্মীয় স্বজন সবাই মিলে আনন্দ করছে। এসেছিস, চল এখন আমার হাত ধর, তারপর আমরা অনেক দূরে চলে যাব, তারপর বিয়ে করে নেব। পরিস্থিতি যখন স্বাভাবিক হয়ে যাবে তখন আবার চলে আসব। ভাইয়া এ কথা বলেই আমার হাত ধরে। ভাইয়া দাঁড়ান, কি হলো আবার? কেন আজ এমন ডিসিশন নিলেন আপনি? আপনার মনে যদি এই ছিল, তাহলে কেন বিয়ের আয়োজন করলেন? এত টাকা কেন খরচ করালেন 2 পরিবারের? দেখ, এত কিছু জানি না আমি, তবে আমার পক্ষে অন্য কাউকে বউ হিসাবে মেনে নেওয়া সম্ভব না। আমি হলুদের আসরে বসেছি ঠিকই, কিন্তু চোখ বন্ধ করলে আমি তোকেই হলুদ শাড়িতে দেখেছি। আমাকে যখন সবাই হলুদ দিয়েছে, আমি কল্পনায় ওই মেয়েকে না, আমি তোকে দেখেছি। আমি চোখ বন্ধ করলে দেখেছি আপুরা তোকে হলুদ দিচ্ছে। আমি একটা মেয়েকে এভাবে ঠকাতে পারবো না, আর সারা জীবন নিজে ঠকে যেতে পারবো না। জীবন তো একটাই, বল, কে চায় নিজের জীবনটা এভাবে নষ্ট করে দিতে, তাও আবার জেনে শুনে? আমি তোকে ভুলতে পারবো না, আমি তোর স্মৃতি মুছতে পারবো না। সেটা আগে ভাবা দরকার ছিল, বিয়ে ঠিক হওয়ার আগে। এখন আমি যদি আপনার জীবন বাঁচাতে আপনার হাত ধরে পালাই, তাহলে কি হবে জানেন? 3টি পরিবারের মান সম্মান ধুলোয় মিশে যাবে। আপনি কি চান এটা? রাস্তায় আপনার মা বাবা, আমার মা বাবা, এমনকি আপনার হবু বউয়ের মা বাবার বেরুতে পারবে না। সবাই আবোল তাবোল কথা বলবে। শোন, 2 মাস পর সব ঠিক হয়ে যাবে। কেউ আর কাউকে নিয়ে আজকাল এত ভাবে না। কিন্তু একটাবার ওই মেয়েটার কথা ভেবে দেখেছেন ভাইয়া, যে আপনার নামে হাতে মেহেন্দি লাগিয়েছে, যে আপনার বাসা থেকে দেওয়া হলুদ গায়ে মেখে নতুন সকালটার অপেক্ষা করছে, 2 চোখ ভরে স্বপ্ন সাজিয়ে বসে আছে, কখন লাল টুকটুকে বেনারসিতে বউ সাজবে,
ভেবে দেখেছেন একটাবার ওই মেয়েটার কথা? তার কি হবে? লোক লজ্জার সম্মুখীন হওয়ার আগে মেয়েটা যদি সুইসাইড করে? আরে ধুর, একটা বিয়ে ভাঙলে আর একটা হয়ে যাবে। তুই এত কিছু ভাবিস না তো। আমাকে ভাবতে হয়, কারণ আমিও একটা মেয়ে। যখন মেয়েটা রাস্তায় বের হবে, সবাই তাকে দেখে কি বলবে জানেন? সমাজের লোক কি বলবে জানেন? বলবে, ওই যে ওই মেয়েটা না, হলুদ হয়েছে কিন্তু বিয়ে হয়নি, আহারে বেচারি। আবার কেউ বলবে, নিশ্চয়ই মেয়েটার কোনো সমস্যা আছে, তাই তো ছেলে পক্ষে বিয়ের দিন ভেঙে দিয়েছে। আবার যেই ছেলেপক্ষ তাকে দেখতে আসবে, আশেপাশের লোকজন বলবে, মেয়ের একবার বিয়ে ঠিক হয়েছিল, হলুদও হয়েছে, কিন্তু বিয়ের দিন আর বিয়ে হয়নি। আবার কেউ কেউ বলবে, মেয়ের কিন্তু আগেও একটা বিয়ে হয়েছিল। আর এই কথা শুনে কোন ছেলে বিয়ের জন্য আগাবে বলতে পারেন? কেউ সেটা দেখবে না যে হবু বর হলুদের রাতে পালিয়ে গেছে, কারণ হবু বর একজন ছেলে, আর তার দোষটা সমাজে আড়াল হয়ে যাবে। দোষ না থাকা সত্ত্বেও দোষী হবে নিষ্পাপ মেয়েটা, কারণ সে একজন মেয়ে, আপনার মতন ছেলে সে না। যে সমাজ তার দোষ ঢাকবে। আর এসব হওয়ার আগেই মেয়েটা যদি সুইসাইড করে নেয়, তখন নিজেকে মাপ করতে পারবেন তো? পারবেন তো একটা জীবন অকালে নষ্ট করার অপরাধী হয়ে সারা জীবন বাঁচতে? পারবেন খুনি না হয়েও খুনি হয়ে বাঁচতে? ভাইয়া চুপচাপ আমার কথাগুলো শুনে যাচ্ছে, কোনো কথা বলছে না। তবে তিনি এখনো আমার হাত ছাড়েননি। আর সবচেয়ে বড় কথা কি জানেন ভাইয়া? আমি আজ আপনার সাথে পালিয়ে গিয়ে আপনার জীবন ভিক্ষা দিতে পারবো ঠিকই, কিন্তু কোনো দিন আমি আপনাকে স্বামীর মর্যাদা দিতে পারবো না। আমি আপনাকে ছোটবেলা থেকে শুধু ভাই হিসাবেই ভেবে এসছি। সেই ভাইয়ের আসন থেকে সরিয়ে আপনাকে আমি স্বামীর আসনে বসাতে পারবো না। আপনি আমার দেহ পাবেন, কিন্তু ভালোবাসার মন কোনো দিন পাবেন না। ডায়লগটা সিনেমার মতন হয়ে গেলেও এটাই সত্যি। কথাটা বলার সাথে সাথে ভাইয়া আমার হাত ছেড়ে দিয়ে গালে একটা ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। আমি আমার মাথাটা নিচু করে ফেলি। আমি তোকে ভালোবাসি, তোর শরীরটাকে না, কথাটা মনে রাখিস। আর একদিন তুই ঠিকই আমার ভালোবাসাটাকে বুঝবি, কিংবা আমার কষ্টগুলোকে, কিন্তু সেদিন খুব দেরি হয়ে যাবে, খুব দেরি। জানিস, সেই ছোটবেলা থেকে তোকে আমি ভালোবেসে এসেছি। আমার জীবনে তোর আগে কেউ কোনোদিন আসেনি, কাউকে আমি ভালোবাসতে পারিনি। হঠাৎ যখন তুই বড় হয়ে গেলি, একদিন শুনি তোর জন্য একজন বিয়ের প্রস্তাব দেবে। শুনেই বাসায় এসে ভাঙচুর শুরু করি। আমি সহ্য করতে পারছিলাম না। আর ওই দিনই কাকিকে আমি বলি, আমি প্রিনয়কে ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই। সেই ছোট্টবেলার ভালোবাসা তুই আমার, 2-1 দিন বা কিংবা 2-1 বছরের ভালোবাসা না, যে চাইলেই ভুলে যেতে পারবো। তোর মনে আছে, তুই আরও কয়েক বছর আগে একবার দাঁড়িয়াবান্ধা খেলা খেলতে গিয়েছিলি সবার সাথে, আর তখন খেলার মধ্যে আপুরা আর জেরিন তামান্নাও ছিল। জেরিন খেলার মধ্যেই তোকে আউট করার জন্য একটা থাপ্পড় দিয়েছিল। থাপ্পড়টা তোর জোরে লেগেছিল বলে তুই কান্না করে দিয়েছিলি, মনে আছে তোর? সেদিন আমিও খেলায় নেমে গেলাম আর বললাম আমিও খেলবো। সবাই বলল আমি ছেলে, আমাকে নেওয়া যাবে না, কিন্তু খুব কষ্ট করে সবাইকে আমি রাজি করিয়ে খেলায় ঢুকলাম। কেন ঢুকেছিলাম জানিস? না তো, জেরিনকে থাপ্পড় মারার জন্য। আর যেই না আমি ওকে থাপ্পড় মারতে পেরেছি, তারপরেই আমি খেলা থেকে বেরিয়ে এসেছি। মনে করে দেখ, যদিও কাজটা আমার ঠিক হয়নি, পরে আমি জেরিনের কাছে ক্ষমা চেয়ে বলেছিলাম ভুলে এত জোরে থাপ্পড়টা লেগে গেছে, অথচ আসল কারণ ছিল তোর চোখের জল, যা আমি সহ্য করতে পারিনি সেদিন। এসব বলে তোকে আর লাভ নেই, ভালো থাকিস, তোকে খুব জ্বালিয়েছি, পারলে আমাকে ক্ষমা করিস। কথাগুলো বলেই ভাইয়া তার বাড়ির দিকে পা বাড়ালেন। আমি ভাইয়াকে পেছন থেকে ডেকে বললাম, ভাইয়া জীবনে অনেক অনেক সুখী হন, দোয়া রইল। ভাইয়া আমার দিকে একবার ফিরে তাকিয়ে আবারও হাঁটা শুরু করলেন। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে আমার বাসার ভিতরে এসে পড়লাম। সকাল হয়ে গেছে। ভাইয়ার রুমের জানালা দিয়ে আমার রুমের জানালাটা দেখা যায়। আমার বাসার ভাইয়ার বাসার মাঝখানে অল্প একটু গ্যাপ। ভাইয়া সকাল হতেই জানালার সামনে এসে দাঁড়ায়। আমি তাকে দেখা মাত্রই আমার রুমের জানালাটা বন্ধ করে দিই। আর কিছুক্ষণ পরই ভাইয়া বর সেজে বিয়ে করতে যাবে। হঠাৎ কেন যেন বুকের ভিতরটাই হালকা চিনচিনে ব্যথা অনুভব করছি। দুপুর হতেই আমি জানালাটা কেন যেন খুলে দিলাম। কেন যেন মনে হচ্ছিল সালমানকে একটা নজর দেখি দেখি, ওকে বর সাজলে কেমন লাগে। কিন্তু সালমান আমাকে জানালা খুলতে দেখে ও রুমের জানালাটা বন্ধ করে দেয়। আমার আর দেখা হয় না সালমানকে বরের সাজে। সালমান বিয়ে করতে যাচ্ছে, যাওয়ার সময় সবাই চিল্লাচিল্লি করছে, কিন্তু আমার কেন যেন এসব আওয়াজ খুব অসহ্য লাগছে। অথচ আমার তো আজ খুশি হওয়ার কথা,
এতদিন পর আমার বিপদটা দূর হয়ে যাচ্ছে। আমাকে আজ থেকে আর কেউ জ্বালাবে না, কেউ বলবে না আমি তোকে ভালোবাসি, কেউ জানালা ধরে দাঁড়িয়ে থাকবে না আমার জন্য, শুধুমাত্র একটা নজর আমাকে দেখার জন্য, বা কেউ রাতের বেলা পাগলের মতন ছুটে এসে হাতে ধরে বলবে না চল আমরা পালিয়ে যাই। কিন্তু এ কি হচ্ছে আমার সাথে? আমার কেন চোখ ভিজে যাচ্ছে? আমি তো আজ থেকে মুক্ত পাখি, যা ইচ্ছে তাই করতে পারি। কেউ নেই আমার জীবনে কাঁটা হয়ে দাঁড়াবার। হঠাৎ খেয়াল করি আমার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, চোখ থেকে অবৈধ পানি বেরোচ্ছে। তবে কি আমি সলমান ভাইয়াকে ভালোবাসি? তা কি করে সম্ভব? আমি তো তাকে ভালোবাসি না। কিন্তু তাকে যদি আমি ভালোই না বাসি, তাহলে আমার চোখে আজ কিসের অশ্রু? আমার বুকে এটা কিসের ব্যথা? কেন বারবার ভাইয়ার মুখটা চোখের সামনে ভেসে উঠছে? সেই ছোটবেলা থেকে আজ অবধি তাকে দেখা প্রতিটি মুহূর্ত চোখের সামনে ভেসে উঠছে। দম বন্ধ হয়ে আসছে আমার। আমি এতদিন যেটা বুঝিনি সেটা আজ বুঝতে পারছি। যখন খুব কাছের জিনিসটি অন্য কেউ নিয়ে যায় বা হারিয়ে যায়, তখন যেমন লাগে আমার ঠিক তেমন লাগছে। হ্যাঁ, আমি আজ বুঝেছি আমি সলমানকে ভালোবাসি। ভালোবেসে ফেলেছি আমি তাকে, তার পাগলামোগুলোকে, যেই ভালোবাসা আমি কোনো দিন বুঝতে পারিনি। ভাইয়া এখন বর্ষে যে আমার বাসার গেটের সামনে এসেই দাঁড়িয়েছি। কি অদ্ভুত পরিস্থিতি! ফুল দিয়ে সাজানো গাড়িটা আমার বাড়ির সামনেই দাঁড় করানো। ওখান থেকে সে গাড়িতে উঠবে। আমি দৌড়ে গেলাম গেটের সামনে আর ভাবতে লাগলাম পরে যা হয় দেখা যাবে। আমি ভাইয়াকে এখনই গিয়ে বলে দেব, সলমান আমি পারছি না তোমাকে বর্ষে যে অন্যের বাড়িতে যাওয়াটা সহ্য করতে পারছি না আমি। কিন্তু আমি যেতে না যেতেই ভাইয়া গাড়িতে উঠে গেল আর গাড়িটা চলতে শুরু করলো। আর আমি আমাদের গেটের সামনেই দুপ করে মাটিতে বসে পড়লাম। তবে কি আমি সারা জীবনের জন্য সলমানকে হারিয়ে ফেললাম? 5 বছর পর। প্রিনয়ী, এই প্রিনয়ী, এদিকে একটু আয় তো মা। কি হয়েছে আম্মু? এদিকটা একটু দাঁড়া না, আমি একটু ওই দিকটা দেখে আসছি। আচ্ছা আমি আছি এখানে, তুমি যাও দেখে এসো। কিছুক্ষণ পর, কি করে রে আমার মামুনি, এখানে দাঁড়িয়ে কেন? কি আর করব আব্বু, আম্মু এখানে দাঁড় করিয়ে রেখে গেল, বলল ওদিকটাই দেখতে যাবে। কি আর করবে বল, বাসায় তো আর কেউ নেই যে একটু হেল্প করবে। তোর খালামণিরাও তো এলো না। বললাম আগে আগেই চলে আসতে, অথচ তারা নাকি আগামীকালে আসবে, একেবারে হলুদের দিন। তাই তোর মা আর আমি সব দিকটাই দেখতে দেখতে পাগল হয়ে যাচ্ছি। উফ আব্বু, এত চিন্তা করো না তো, সব ঠিকঠাক মতন হয়ে যাবে। আমি আছি এখানে, তুমি আম্মুর কাছে যাও। দেখতে দেখতে 5টা বছর কেটে গেছে। কত কিছু বদলে গেছে এই 5 বছরে। আমাদের বাসার পাশে বিশাল বড় কদম গাছটি আর নেই। বাসা থেকে কয়েক মিনিট দূরে গেলেই একটা পুকুর ছিল। পুকুরটাতে সারা বছর মাছেরা খেলা করত, অথচ আজ পুকুরটাও নেই। পুকুরটাই ভরাটে হয়ে ঘর বাড়ি তৈরি হয়ে গেছে। আম্মু আব্বুর কালো কালো চুলগুলোর মধ্যে অল্প কিছু চুল সাদা রং ধারণ করেছে। আব্বুর আগের সেই রাগটা যেন আর নেই, অথচ একসময় কতই না রাগ ছিল তার। সব কিছু বদলে গেছে। বদলে তো গেছি আমিও। সেই ছোট্ট আমিটা এখন কত বড় হয়ে গেছি। চোখে এখন একটা চশমাও যোগ করেছি। আবার আগামীকাল আমার গায়ে হলুদও, পরশু বিয়ে। বাবা মা আমাকে এখন সংসারী দেখতে চান, চিন্তামুক্ত হতে চান। রাতে খাবার টেবিলে কি করছো কি প্রিনয়ের মা? কি করব, তরকারি দিচ্ছি। মাছের মাথাটা আমাকে কেন দিচ্ছ? প্রিনয়ীকে দাও, ও খাক, আমি দেখি। না আব্বু, মাথা খাবো না আমি, তুমি খাও। খা না মা, এমন কেন করছিস? তোর না মাছের মাথা খুব প্রিয়? আবার কবে তোকে সামনে বসিয়ে মাছের মাথা খাবো আর আমি তা দেখবো, তার কোনো ঠিক আছে? এমনভাবে বলছো যেন আমি আর কোনোদিনই তোমাদের সাথে খাবোই না। কাল বাদে পরশুই তো তুই তোর নতুন বাড়িতে চলে যাবি, তখন কি আর তোর জন্য তখন মাছের মাথা খাওয়া দেখতে পারবো? বাবা, বিয়ে দিচ্ছ মানে এই না যে আমি পর হয়ে যাচ্ছি বা তোমাদের ছেড়ে চিরদিনের মতন চলে যাচ্ছি। এভাবে বলো না তো, আমার কষ্ট হয়। ওই দেখো, আমার পাগলি মেয়ে কান্না করে দিয়েছে। আয় এদিকে আয়, বাবার কাছে আয়, আমি নিজেই খাইয়ে দিচ্ছি তোকে, আর সাথে তুমিও খাও। খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে চলে গেলাম। শুয়ে চোখ বন্ধ করে আছি, আর হঠাৎই চোখের সামনে সেই রাতের স্মৃতি ভেসে ওঠে, যে রাতে আমি সলমানকে প্রত্যাখ্যান করেছিলাম। আমি তাড়াতাড়ি করে উঠে বসলাম, ঢকঢক করে 1 গ্লাস পানি পান করে নিলাম। তারপর আবার চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। আমি ওসব ভয়ঙ্কর অতীত মনে করতে চাই না।
সকাল হতেই বাসায় মেহমান আসতে শুরু করলো। বাড়ি ভরে গেল লোকজনে। আজ গায়ে হলুদ আমার। দুপুর হতেই সবাই সাজগোজ করতে শুরু করলো। আমাকেও সাজানো হচ্ছে কাঁচা ফুলের মালা দিয়ে। আমার খুব শখ ছিল কাঁচা ফুলের মালা দিয়ে সাজার। আজ আমার শখ পূরণ হচ্ছে। কি রে, তুই খুশি তো? হুম। কিন্তু তোকে দেখে তো মনেই হচ্ছে না তুই খুশি। আজ তোর গায়ে হলুদ, একটু কি হাসি খুশি থাকবি, নাচানাচি করবি তা না, মুখ ভার করে বসে আছিস। আসলে মা বাবাকে ছেড়ে চলে যাব তো, ভাবতেই খুব কষ্ট হচ্ছে, তাই আর কি। তা তো খারাপ লাগবেই। মাহি, এই মাহি, বান্ধবীকে কি সাজানো হলো? ছেলেপক্ষের লোকজন গেটে দাঁড়িয়ে আছে, তাদের বরণ করতে হবে তো। আসছি আন্টি, সাজ কমপ্লিট। ছেলেপক্ষ আমাকে হলুদ দিয়ে চলে গেছে। সর্বপ্রথম আম্মুর পর ছেলের বাড়ির লোকজনের মধ্যে যিনি আমাকে হলুদ দিলেন তিনি আর কেউ নন, আমারই হবু বর। সে যখন আমাকে হলুদ দিচ্ছিলেন মনে মনে ঠিকই বলছিলাম, মানুষটার আসলেই কোনো লজ্জা শরম নেই। তা না হলে পাত্র হয়ে কনেকে কি কেউ হলুদ লাগাতে আসে বা হলুদ দেয়? হলুদের পর্ব শেষ। রাতে নাচ গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবাই হই হুল্লোড় হাসি আনন্দ করে। বান্ধবীরা আমাকে টেনে নিয়ে গিয়ে নাচায়ও। ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে যায়। রাতে ঘুমানোর উদ্দেশ্যে শুয়েছি, দেখি আম্মু এসেছে। কিছু বলবে আম্মু? ঘুমাসনি এখনো? না। আম্মু আমাকে এসে জড়িয়ে ধরে। কাল থেকে তোর পরিচয় শুধু আমাদের মেয়েই না, তোর শ্বশুর বাড়ির বউও এবং একজনের স্ত্রী। তুই যেমন আমাদের মান সম্মানে কখনো কোনো আঁচ লাগতে দিসনি, তেমনি তোর শ্বশুর বাড়ির সম্মানটাকেও এভাবেই আগলে রাখবি। আর পরিবারটাকেও, সবাইকে সম্মান করবি, এটাই আমার চাওয়া। তুমি কোনো চিন্তা করো না আম্মু, আমি দুই পরিবারকেই আগলে রাখবো। আচ্ছা, ঘুমিয়ে পড়। সারাদিন আবার তোর ওপর ধকল গেছে, তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো। যাচ্ছি। আজ আমার বিয়ে, খুব সুন্দর করে আমাকে সাজানো হয়েছে। লাল আর গোল্ডেন কালারের সংমিশ্রণে আমার পরনের শাড়িটা। একসময় লাল রংটা আমার খুবই অপছন্দের ছিল। লাল রংটা একদমই সহ্য করতে পারতাম না। অনেক অনেক দিন আগে সালমানের বোনেরা এবং আপুরা আমি একদিন শপিং করতে গিয়েছিলাম। একসাথে আপুরা আমাকে নিয়ে গেছিলেন। আপুরা সবাই ড্রেস কিনবেন বলে ড্রেস চুজ করছিলেন। তারপরে বড় আপু বললেন, প্রিনয়ী, তুইও পছন্দ কর। আমি বললাম, কোনোটাই তো আমার পছন্দ হয় না। পরে সালমান আমাকে একটা লাল রঙের ড্রেস হাতে দিয়ে বলেছিল, তুই নে এটা, এটাতে তোকে মানাবে, একদম লাল পরি লাগবে তোকে। আপনার পছন্দ হয়েছে এটা? খুব। আর আমার প্রিয় রং কিন্তু লাল, তাই তো তোকে নিতে বললাম। মনে মনে বললাম, লাল আবার করার প্রিয় রং হয় নাকি? আমি আর সেদিন সালমানকে না করতে পারিনি। তাই অপছন্দের রং হওয়া সত্ত্বেও আমি সেদিন লাল ড্রেসটা নিয়েই নিয়েছিলাম। আর যেই না আমি লাল ড্রেসটা পরে আয়নায় দাঁড়িয়েছি, দেখি আসলেই আমাকে অসম্ভব সুন্দর লাগছে লাল রঙে। আর সেদিন থেকেই লাল রংটা ভালো লাগতে শুরু করে। আর আজ আমি লাল রঙের বিয়ের শাড়ি গায়ে জড়িয়ে বসে আছি। মাহি এসে বলে গেল, বর এসে গেছে। বুকের ভিতর কেমন যেন করছে, ঠিক বোঝাতে পারবো না। ছেলেপক্ষের লোকজন খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ পরই বিয়ে পড়ানো শুরু হলো। আমার এবার বুক ফেটে কান্না পাচ্ছে। খুব কষ্টে নিজেকে কন্ট্রোল করে রেখেছি, কিন্তু যেই না আমাকে বিয়ে করতে বলা হলো, আমি আর আমার কান্না ধরে রাখতে পারলাম না। হাউমাউ করে কেঁদে ফেললাম। সবাই আমাকে থামতে বলছে আর বলছে বিয়ে পড়তে। অবশেষে আমাদের বিয়ে সম্পূর্ণ হলো। সন্ধ্যার দিকে আমি আব্বু আম্মুকে বিদায় জানিয়ে শ্বশুর বাড়ি পৌঁছে গেলাম। সবাই আমাকে মিষ্টিমুখ করিয়ে বরণ করে নিলেন। রাতে সবাই আমাকে খেতে বলছে। আমার পেটে ক্ষুধা থাকা সত্ত্বেও আমি খেলাম না, খেতে ইচ্ছে করছিল না। পরে আমার শাশুড়ি মা জোর করে আমাকে কয়েক লোকমা ভাত খাইয়ে দেন। খাওয়া দাওয়া শেষ করে আমার বরের এক ভাবি এসে আমাকে আমার বরের রুমে নিয়ে যান। আমাকে খাটে বসিয়ে বলেন, কোনো কিছু দরকার হলে আমাকে ডেকো, কেমন? আমি আচ্ছা ভাবি বললাম। ভাবিটা আমাকে বরের চাচাতো ভাইয়ের ওয়াইফ। আমার বরের কোনো আপন ভাই নেই। আমি বসে আছি আর দরজায় নক করে প্রবেশ করলো আমার বর, যাকে কিছুক্ষণ আগেই আমি স্বামীর স্বীকৃতি দিয়েছি। তিনি রুমে এসেই খাটে এসে আমার পাশে বসে পড়লেন। আর তার বসা মাত্রই আমি বলে উঠলাম, এই যে শুনুন। কথাটা সিনেমার ডায়লগ মনে হলেও এটাই সত্যি যে আপনি চাইলেই আমার দেহ পাবেন, কিন্তু আমার মন আর ভালোবাসা পাবেন না।
আমার বর আমার কথা শুনে যেন আকাশ থেকে ধপাস করে মাটিতে পড়ল। তার হাসি ভরা মুখটা যেন বিস্ময়ে ছেয়ে গেল। তার মুখে যেন একটা বড় করে আঁকা প্রশ্নবোধক মাগ দেখছি আমি। আর তখনই তিনি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে জোরে শব্দ করে বলেন, হোয়াট হোয়াট আর ইউ সেইং? ওই, বেশি ইংলিশ বলতে আসবেন না, ওকে? আমি আপনার থেকে বেশি শিক্ষিত। আমি মাস্টার্স পাশ করে আর আপনি ইন্টার পাস, কথাটা মাথায় রাখবেন। আমার বর কথাটা শুনে আমার হাত ধরেই আমাকে খাট থেকে এক টানে নেমিয়ে হ্যাঁচকা টানে তার বুকের কাছাকাছি এনে বলল, তবে রে, দাঁড়া, বোঝাচ্ছি তোকে তোর শিক্ষিতগিরি। উফ, ব্যথা পাচ্ছি হাতে, ছাড়ো না। ছাড়ার জন্য কি এই হাত ধরেছি? তাও আবার এত কষ্টের পর ধরেছি এই হাত, এত সহজে ছেড়ে দেব? তাই বলে এরকম গন্ডার মতন করে ধরবেন? আমি ব্যথা পাই না নাকি? ওকে, ছেড়ে দিলাম। ও মা, সত্যি সত্যিই ছেড়ে দিলে? আমি বলেছি আলতোভাবে হাতটা ধরতে, ছেড়ে দিতে বলিনি। যা বাবা, হাত ধরলেও দোষ, না ধরলেও দোষ। দোষই তো। লোকে ঠিকই বলে বৌমানি প্যারা, আজ থেকেই বুঝতে পারছি তা হাড়ে হাড়ে। কি, আমি প্যারা? না রে বোন, প্যারা না, প্যারা না। আমি বোন? তা নয় তো কি। ইস, কত সুন্দর কথা বলেছিল কেউ একদিন আমাকে। আমি আপনার ভাইয়া ভাবি, কোনোদিন আপনাকে স্বামী হিসাবে মানতে পারবো না। তাহলে আজ বিয়ে করলি কেন? বিয়ে করে খোটা দেওয়া হচ্ছে, তাই না? তাহলে শুনে রাখুন ভাইয়া, আমি আপনার জীবন বাঁচাতেই আপনাকে বিয়ে করেছি। নইলে কি দুনিয়ায় আমার ছেলের অভাব পড়েছিল? তাই নাকি? তবে রে, দাঁড়া তুই, আজ তোর একদিন কি আমার একদিন। আজ থেকে 5 বছর আগে যেদিন সালমান বিয়ের উদ্দেশ্যে মেয়ের বাড়ি রওনা দিয়েছিল, সেদিনই আমি বুঝেছিলাম আমিও সালমানকে ভালোবাসি। আর তাই ও গাড়িতে ওঠার সাথে সাথে আমি সালমানের সামনে গিয়ে দাঁড়াই, যাতে আমি ওকে আমার মনের কথাটা বলতে পারি। কিন্তু আমি সেই সুযোগটা আর পাইনি। সালমানের গাড়িটা চলা শুরু করে দেয়, আর আমি মাটিতে বসে পড়ে কাঁদতে থাকি। পরে আম্মু কিছুক্ষণ পর গিয়ে আমাকে নিয়ে আসেন। সন্ধ্যায় যখন সালমানরা বাসায় ফেরে, বুকের ভিতর অসহ্য যন্ত্রণা অনুভব হচ্ছিল। সেদিন বুঝেছিলাম সালমানও কতটা কষ্ট পাচ্ছিল আমার জন্য, বা পেয়েছে আমার জন্য। মেনেই নিয়েছিলাম আমার এই কষ্টটা প্রাপ্য। এখন সারা জীবন তিলে তিলে জ্বলে পুড়ে মরব, এটাই আমার শাস্তি। কিন্তু বিধির লিখন যে অন্যরকম ছিল। তাই তো সালমানরা যখন মেয়ের বাসা পৌঁছায়, তখন শুনতে পাই মেয়ে তার প্রেমিকের সাথে কিছুক্ষণ আগেই পালিয়ে গেছে। হয়তো মেয়েটার বাবা মায়ের চাপে বিয়ে করতে রাজি হয়েছিল ঠিকই, কিন্তু শেষ মুহূর্তে আর নিজের ভালোবাসার মানুষটার জায়গা অন্য কাউকে ভাবতে পারেনি, বা চেষ্টাও করেনি, মানতেও পারেনি। তাই হয়তো অন্তিম মুহূর্তে সে পালিয়ে গেছে। যদিও সালমানের পরিবারের সবাই বলেছিল মেয়ে পক্ষকে যেতে হলে আগেই যেত। আপনাদের মেয়ে কেন বিয়ের দিনই পালালো, এভাবে আমাদের নাক কাটলো? তখন মেয়ের পরিবারের লোকজন সালমানের পরিবারের কাছে ক্ষমা চায়। সালমান বাসায় ফেরার পর আমি অনেকটা পাগলের মতন হয়ে যাই, এসব ভাবতে ভাবতে যে এখনই বুঝি সালমান ওর বউকে নিয়ে বসে আছে, এখন বুঝি সবাই ওদের মিষ্টি মুখ করাচ্ছি। কি যে অসহ্য যন্ত্রণা হয়েছিল বুকের ভিতর, তা শুধু আমিই অনুভব করতে পারছিলাম, আর চিৎকার করে কাঁদছিলাম। ততক্ষণে আমি বুঝে গিয়েছিল আমার কান্নার কারণটা, আর আমাকে সান্ত্বনা দিয়ে বলেছিল, এতই যখন ভালোবাসতিস তবে বললি না কেন? এখন আর কেঁদে কি হবে, যা হওয়ার তো হয়ে গেছে। আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্নায় আরও ভেঙে পড়ি। রাতে হঠাৎ করেই সালমান আম্মুর নাম্বারে ফোন দেয়। আম্মু রিসিভ করি বলে, দোয়া করি সুখী হও বাবা, বউ নিয়ে এসো। তখন সালমান উত্তর দেয়, কাকি, কাকে নিয়ে সুখী হব? মেয়ে তো তার সুখী হওয়ার মানুষের সাথে ভেগে গেছে। এই বলে সালমান হাসতে থাকে আর বলে, কাকি, একটু প্রিনয়ীকে দেওয়া যাবে? আম্মু তখন আমার রুমে এসে ফোনটা দেয় আর বলে, সালমান, আমি কথা বলতে চাই না। তবু আম্মি দিয়ে চলে যায়। আমি কাঁদতে কাঁদতে ফোনটা কানে নিয়ে বলি, হ্যালো। সালমান অবাক হয়ে যায়, ঘাবড়ে যায়। কি হয়েছে তোর প্রিনয়ী, এভাবে কাঁদছিস কেন, বল আমাকে। আমি কোনো উত্তর না দিয়ে আরও জোরে জোরে কাঁদতে থাকি। আজব, বলবি তো কি হয়েছে। আপনি সুখী হন আপনার বউকে নিয়ে, আজীবন ভালো থাকেন, দোয়া রইল। আর শোনেন ভাইয়া, আর কোনোদিন আমাদের বাসায় আপনি ফোন দেবেন না, আর জানালাটাও কোনো দিন খুলবে না। আমি আপনার বউয়ের মুখ দেখতে চাই না।
কথাগুলো বলে আরও জোরে জোরে কাঁদতে লাগলাম। আর কি হয়েছে বলবি তো? আমি কিছুক্ষণ কেঁদে উত্তর দিলাম, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি ভাইয়া, খুব ভালোবেসে ফেলেছি। আর আমি এই কথা বলতে আপনার সামনেও গিয়েছিলাম, কিন্তু আপনি ততক্ষণে গাড়িতে উঠে চলে গেছেন, তাই আর আপনাকে ডাকিনি। আপনার নাম্বারে ট্রাই করেছিলাম, কিন্তু বন্ধ বলেছিল। এসব বলে আর কি হবে, আমি আপনার ভুলের শাস্তি পাচ্ছি। আপনি বলেছিলেন না আমিও একদিন কাউকে ভালোবাসবো, আর তখন যখন হারিয়ে ফেলবো তাকে পাবো না, সেদিন ঠিকই বুঝবো আপনার কষ্ট। আমি আজ বুঝে গেছি ভাইয়া আপনার কষ্ট। আমি আমার ভালোবাসার মানুষটাকে আজ আমি সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি, আর আমি সারা জীবন এখন বয়ে বেড়াবো। আপনি যান এখন, আর কোনোদিন ফোন দেবেন না, আপনার বউয়ের কাছে যান। ওই পাগলি, থাম থাম, আমাকেও তো কিছু বলতে দে, লাইনটা কাটিস না কিন্তু। প্লিজ আপনি যান আপনার বউয়ের কাছে, আমাকে আর ফোন দেবেন না। বউ পাবো কই? যে বউয়ের কাছে যাব? মানে বউ কই আপনার? ওই তো, মেয়ে তো ভেগেছে ওর বরের সাথে। কি? জি, তুই গত রাতে আমাকে যে জ্ঞানগুলো দিয়েছিলি, আসলে সেই জ্ঞানটা ওই মেয়েটাকে দেওয়া দরকার ছিল। তাহলে হয়তো বেচারি এভাবে তার প্রেমিকের সাথে পালাতো না, আর আমারও বিয়ে না করে বউ না নিয়ে খালি হাতে বাসায় ফিরে আসতে হতো না। আর আমার বিয়ে হয়নি, তাই বউও নেই। আপনি যদি রাজি থাকেন তাহলে চলেন বিয়েটা করে ফেলি। আপনিও বর পেয়ে যাবেন, আর আমিও পেয়ে যাব আমার বউ। ভালো হবে না? হুম, একটুও ভালো হবে না। অসভ্য ফাজিল! প্রথমে বললে কি হতো? অযথাই এত কষ্ট পেলাম, কাঁদলাম। এই কষ্টটা পাওয়া দরকার ছিল, নয়তো আপনার মনের যে কথাগুলো জানতাম কি করে? আমি নিজেও আজই জেনেছি আর আজই বুঝেছি। হয়েছে এবার কান্নাকাটি, আর কাঁদতে হবে না। আমি আগামীকালই সকালে বাবাকে নিয়ে তোমাদের বাসায় আসছি কাকার সাথে কথা বলতে, আর বলবো আমি প্রিনয়কে বিয়ে করতে চাই, আর প্রিনয়ও এটাই চাই। তুমি হ্যাঁ বলতে পারবে না তোমার বাবাকে? হ্যাঁ, পারবো। এবার তাহলে হাসেন, কান্নাকাটি রাখেন। পরের দিন বিকেলে সালমান ওর বাবা মা আর বড় আপুকে নিয়ে আমাদের বাসায় আসে। প্রথমে কাকা কাকি আসতে চান না, কিন্তু যখন সালমান বলে আমি রাজি আছি, তখন তারা আসেন। তো সবাই একসাথে কথা বলতে বসেছেন। আম্মু তাদের নাস্তা দিল। এদিকে আমার বুকের ভিতর তুফান চলছে। আম্মু তো আমার কান্নাকাটি দেখে মোটামুটি রাজি, কিন্তু আব্বু কি রাজি হবেন? তো ভাই বলেন, হঠাৎ কি মনে করে আসা হলো? আসলে গতকাল সালমানের বিয়েটা হয়নি, মেয়ে বিয়ের দিনই পালিয়ে গেছে। ও, আসলেই দুঃখজনক। তা এখন কি করবেন? আপনি যদি রাজি থাকেন তাহলে আমি প্রিনয়ের সাথে সালমানের বিয়েটা দিতে চাই। ও, এখন মেয়ে বিয়ের আসর থেকে পালিয়েছে বলে ছেলের বদনাম হয়েছে, তাই এসছেন আমার মেয়ে চাইতে? আমি আগেই তো রাজি ছিলাম না, এখন রাজি হব তা ভাবলেন কি করে? ভাই, আপনি রাজি না থাকলেও ওরা দুজন কিন্তু ঠিকই রাজি। ভুল বললেন ভাই, আপনার ছেলে রাজি, আমার মেয়ে নয়। না ভাই, প্রিনয়ও রাজি। আর আমি তো সব জেনেই তারপরে এসছি, নয়তো একবার ফিরে যাওয়ার পর দ্বিতীয়বার আর আমি আসতাম না। প্রিনয় মা? জি, প্রিনয়কে ডাকো। আচ্ছা। আমি কাঁপতে কাঁপতে সবার সামনে গেলাম। বসো মা, বসো। প্রিনয়, ওনারা কেন এসেছেন আমাদের বাসায় জানিস? না আব্বু। ওনারা এসেছেন বিয়ের প্রস্তাব নিয়ে সালমানের জন্য। তুই নাকি এই প্রস্তাবে রাজি, কথাটা কি সত্যি? আমি এবার চুপ হয়ে গেলাম, কারণ আমার আব্বু খুবই রাগী স্বভাবের। হ্যাঁ বলার সাথে সাথেই না আবার আমার গালে ঠাস করে একটা লাগিয়ে দেয়। প্রিনয়, আমি কিছু জিজ্ঞেস করছি তোকে। প্রিনয়, চুপ কেন? সত্যিটা বলো। সালমান বলল। আব্বু ধমক দিয়ে সালমানকে বলেন, ওই ছেলে, তোমাকে কিছু জিজ্ঞেস করেছি, তুমি চুপ করে বসো। আব্বুর ধমক আর চোখ গরম করা দেখে আমি ভয়ে উত্তর দিলাম, না মানে আসলে। আমতা আমতা করছিস কেন? উত্তর দে, তুই কি রাজি সালমানকে বিয়ে করতে? না আব্বু, না, আমি রাজি না। আর তখনই আমার আম্মু এসে আমার গালে ঠাস করে এক চড় দিয়ে বসিয়ে দিল। এই, তুমি মারলে কেন? আরে মারবো না তো কি করব? জানো তোমার মেয়ে গতকাল কি করেছে? সারা দিন পাগলের মতন কেঁদেছে, না পেরেছি কান্না থামাতে, না পেরেছি কিছু খাওয়াতে। কেন কেঁদেছে? আর কাল কেঁদেছে, কাল খায়নি বলে তুমি ওকে আজকে এইভাবে সবার সামনে মারবে? কেঁদেছে কারণ ও ভেবেছে সালমানের বিয়ে হয়ে যাবে বা গেছে, এই ভেবে ও কেঁদেছে। কারণ তোমার মেয়েও সালমানকে ভালোবাসে,
আর এখন যখন তুমি ওকে জিজ্ঞেস করছো, ভয়ে বলছে আমি রাজি না। একটু পরে যখন আবার সালমানের বাবা মা ওর জন্য মেয়ে দেখতে যাবে, তখনই আবার কান্নাকাটি শুরু করে দেবে। তাই আগেই থাপ্পড় মেরে ঠিক করছি ওকে, যাতে সত্যি কথাটা বলার সাহস পাই। এবার জিজ্ঞেস করো তোমার মেয়েকে রাজি কি না। আম্মু, বলো তো, তোমার আম্মু যা বলছে তা সত্যি কি না? আমি একবার সালমানের দিকে তাকালাম, দেখি সালমান রাগে ফুঁসফুঁস করছে। আর একবার আম্মুর দিকে তাকালাম, আম্মুরও সেম অবস্থায় আছে। আমি কাঁপা কাঁপা গলায় উত্তর দিলাম, হ্যাঁ আব্বু, বলেই কেঁদে দিলাম আর চলে গেলাম আমার রুমে। আব্বু বুঝতে পেরেছে আমি আব্বুর ভয়েই এতক্ষণ চুপ ছিলাম। তাহলে ভাই, আর তো কোনো সমস্যাই রইল না। ছেলে মেয়ে যেহেতু রাজি, সেহেতু বিয়েটা দিয়ে দেওয়াই ভালো, কি বলেন? জি ভাইয়া, আমিও তাই মনে করি, আমার আম্মু বলল। না, আমি তা মনে করি না, আব্বু বলেন। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার মেয়েকে আমি কোনো অশিক্ষিত ছেলের কাছে বিয়ে দিতে রাজি নই। আর সালমান এসএসসিও পাস নয়। কিভাবে আমি আমার মেয়েকে এমন একটা ছেলের হাতে তুলে দিই, যেখানে আমার মেয়ে অলরেডি ইন্টার পাস? আব্বুর কথা শুনে সবাই চুপ হয়ে যায়। তাহলে কি প্রিনয়কে বিয়ে করতে হলে আমাকে এসএসসি পাস করে আসতে হবে? না, ইন্টার পাস করতে হবে। যদি তুমি তা পারো, তবেই আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব, তার আগে নয়। সবাই বলে ওঠে, তা কি করে সম্ভব? এটা তো কোনো দিনও সম্ভব না এখন আর। অসম্ভব বলে কিছু নেই দুনিয়ায়, চেষ্টা করলেই সব সম্ভব। আর যদি আপনাদের ছেলে সেটা পারে, তবেই আমি আমার মেয়েকে আপনাদের বাড়ির বউ করে পাঠাবো, তার আগে নয়। আর যদি আমার মেয়ে চাই আমার কথা অমান্য করে আপনাদের বাসায় চলে যেতে, তবে আমি বাধা দেব না, চলে যাগো। কিছুক্ষণ পরিবেশ নিশ্চুপ থাকলেও নিশ্চপতা কাটিয়ে একটু পর সালমান উত্তর দেয়, আমি আপনার মেয়েকে আপনার অনুমতি ছাড়া কিছুতেই নেব না কাকা। আর আপনি চান তো আমি ইন্টার পাস করি? ঠিক আছে, আমি ইন্টার পাস করি প্রিনয়কে নিয়ে যাব আমার ঘরের বউ করে। তবে আপনাকেও কথা দিতে হবে, আমার ইন্টার পাস করা না অবধি আপনি ওকে যত্ন করে আমার জন্য আঁকলে রাখবেন। ঠিক আছে, যাও, আগে এসএসসি পাস তো করো, তারপর ইন্টার পাস। আমি রুম থেকে সব শুনতে পাচ্ছি আর মনে মনে বলছি, এ তুমি কি করছো? সব কিছু এত ইজি না, তুমি পারবে না এতদিন পর আবার পড়ালেখা করতে, এটা অসম্ভব। কিন্তু সালমান সেদিনের পর সব কিছু সম্ভব করে দেখালো। সেদিন আম্মুকে সালাম করে দোয়া নিয়ে আব্বুর কাছেও দোয়া চেয়ে চলে গেল। আর আশেপাশে সব জায়গায় খোঁজখবর নিয়ে ভর্তি হয়ে গেল উন্মুক্ত বিদ্যালয়ের নবম শ্রেণীতে। এখানে নবম শ্রেণী থেকে দশম শ্রেণী পড়ে তারপর এসএসসি পরীক্ষা দিতে হয়। এখানে শুধুমাত্র শুক্রবারে ক্লাস করতে হয় আর পরীক্ষার সময় পরীক্ষা দিতে হয়। এই বিদ্যালয়ের বিভিন্ন সময়ে ঝরে পড়া ছাত্রছাত্রীরা ভর্তি হয় বা বয়স্করাও ভর্তি হতে পারেন। অনেক চেষ্টা করে কষ্টের পর সালমান এসএসসি পাস করে আব্বুকে দেখিয়ে দিল। যেহেতু ও দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিল, তাই ওর গণিত বাদে আর কোনো সাবজেক্টে তেমন সমস্যা হয়নি। আরও ইংলিশে ভালোই ছিল। শুধুমাত্র বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে মাঝপথে পড়াশোনাটা ছেড়ে দিতে হয়েছিল। আর এতদিন পর আবার শুরু করলো, শুধুমাত্র আমার জন্য। আর এদিকে আমিও আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। এসএসসি পাস করার পর সালমান ভর্তি হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এখান থেকেও ইন্টার পাস করলো। দীর্ঘ সময় নিয়ে সালমান করলো এসএসসি এবং ইন্টার পাস। আর আমি ততদিনে করে ফেললাম আমার অনার্স মাস্টার্স কমপ্লিট। এর মাঝে আমাদের ফোনে কথা হতো, মাঝে মাঝে দেখাও হতো, তবে আব্বুর চোখ ফাঁকি দিয়ে। পরিশেষে সালমান হাজির হলো ইন্টার পরীক্ষায় পাশের মিষ্টি নিয়ে আমার আব্বুর সামনে। আর এসেই বলল, এবার তো আমার হাতে প্রিনয়কে তুলে দেওয়া যায় নাকি এখন বলবেন আপনার মেয়ে মাস্টার পাস আর আমি ইন্টার পাস, আমাদের মানায় না? যদি তাই বলেন, তাহলে আপনার অবগতির জন্য জানাচ্ছি আমি অতি শীঘ্র ডিগ্রি বা অনার্সেও ভর্তি হব, শুধুমাত্র প্রিনয়ের জন্য। আর সেদিনই আব্বু সালমানের কথা শুনে সালমানকে বুকে জড়িয়ে নেয়। আর তারপর কি, সেটা তো আপনারা জানেনই। তারপর ধুমধাম করে সবার সম্মতিতে হয়ে যায় আমার আর সালমানের বহু প্রতীক্ষিত বিয়ে। আসলে ইচ্ছে থাকলে উপায় হয়, আর এটাই সত্যি। আমি সালমানকে পেয়ে নিজেকে আসলেই ভাগ্যবতী মনে করি। ওর মতন কাউকে পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার, যে আমার জীবনটাকে পুরোটাই বদলে দিয়েছে। নিজেকে এবং নিজের ভালোবাসা উজাড় করে আমাকে বুঝিয়েছে আসলে ভালোবাসা কি, জীবন কি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সারা জীবন একে অপরকে এইভাবেই ভালোবেসে যেতে পারি। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো
তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।